ঠেলায় না পড়লে তো বিড়াল গাছে ওঠে না। তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের গুতোয় গাছে উঠেছে। এই 4% ভিক্ষা ভিক্ষার মতন এবার দিল। তখন আপনি বলেছিলেন কেন্দ্রীয় হারে দিয়ে দিতে না পারলে তার ক্ষমতায় বসার থাকার অধিকার নেই। ঠিক বলেছিলেন, ন্যায্য কথা বলেছিলেন। তারা আজকে এই ন্যায্য কথাটা ক্ষমতায় আসার পরে কেন ভুলে গেলেন? কেন আপনি ক্ষমতায় এসে সরাসরি ডিএর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? ডিএ চাইলে কুকুর, বেড়াল, ডাকাত, চোর কাকে বললেন? আপনার রাজকর্মচারীকে, যেই রাজকর্মচারী আপনার 94টা এখন যেটা সেঞ্চুরি পার করেছে, আপনার সামাজিক প্রকল্পগুলো মানুষের দরজায় পৌঁছে দেয়। সুপ্রিম কোর্টে দিনের পর দিন মামলাটাকে ঝুলিয়ে রেখেছে, যায় না, রিভিউ চায়। এবারও তো রিভিউ হয়তো চাবে, কারণ ওর তো জনগণের ট্যাক্সের টাকা। কর্মচারীরা লড়ছে নিজেদের পেটের গামছা বেঁধে, বউয়ের সোনার গয়না বন্ধক রেখে নিঃস্ব হয়ে। রাজ্যের একই কর্মচারী যারা অন্য রাজ্যে কাজ করে, দিল্লির বঙ্গভবনে যারা কাজ করছে, তারা কেন্দ্রীয় হারে দিয়ে পায়। এ রাজ্যে পলিসি মেকার যারা, অর্থাৎ আমলারা, সব কেন্দ্রীয় হারে দিয়ে পায়। সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আমরা দেখতে পেলাম নতুন কমিটি গঠন থেকে শুরু করে দিয়ে দিতেই হবে, একেবারে সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টত বলে দেওয়া হলো যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে ক্লিয়ার করতে হবে। অন্যদিকে ঠিক তার কিছুক্ষণ পরেই রাজ্য বাজেট পেশ হলো এবং সেই বাজেটে দিয়ে দিয়ে 4% বৃদ্ধি পেল। কি বলবেন? না দেখো, এর দুটোর সাথে সম্পর্ক নেই। একটা কারণ বলছি, যে এটা ডিএ আর রায়টা হচ্ছে 2009 থেকে 2009-এর জুলাই থেকে 2019-এর ডিসেম্বর মাস পর্যন্ত যে মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল তার এরিয়ার, যেখানে মামলাটা হয়েছে, তাই তো? কিন্তু একটা মিল আছে। কিরকম মিল জানো? ওটার গুতোতে বিড়াল গাছে উঠে গেছে। ঠেলায় না পড়লে তো বিড়াল গাছে ওঠে না। তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের গুতোয় গাছে উঠেছে। এই 4% ভিক্ষার মতন এবার দিল। আমার কথাটা হচ্ছে, আপনি তো নিজে বলেছিলেন ক্ষমতায় আসার আগে 22/9/2010 বামফ্রন্টের সময় সামান্য কিছু ডিউ ছিল, 10-12% মতন বোধহয় ডিউ। তারা গ্র্যাজুয়ালি আন্তরিকভাবে দিয়েছে। 2009-এ রোপা তৈরি করেছে, মাননীয় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত রোপায় ডি এর প্রভিশনটা রেখেছে, তাই আজকে আমরা ডি এর এই রেজাল্টটা পেলাম সুপ্রিম কোর্টে। প্রশ্নটা হলো, তখন আপনি বলেছিলেন কেন্দ্রীয় হারে দিয়ে দিতে না পারলে তার ক্ষমতায় বসার থাকার অধিকার নেই। ঠিক বলেছিলেন, ন্যায্য কথা বলেছিলেন। তারা আজকে এই ন্যায্য কথাটা ক্ষমতায় আসার পরে কেন ভুলে গেলেন? কেন আপনি ক্ষমতায় এসে সরাসরি ডিএর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? ডিএ চাইলে কুকুর, বেড়াল, ডাকাত, চোর কাকে বললেন? আপনার রাজকর্মচারীকে, যেই রাজকর্মচারী আপনার 94টা এখন যেটা সেঞ্চুরি পার করেছে, আপনার সামাজিক প্রকল্পগুলো মানুষের দরজায় পৌঁছে দেয়। সেই রাজকর্মচারী, যে রাজকর্মচারী আপনার সাফল্যের সবচাইতে বড় কাণ্ডারি, তার বিরুদ্ধে আপনি জনগণের ট্যাক্সের টাকায় যুদ্ধ ঘোষণা করলেন। কেন করলেন? পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র, কোন সরকার তার কর্মচারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার একটাও নমুনা উদাহরণ নেই। দ্বিতীয় দ্বিতীয় দিয়ে লিগালি এনফোর্সেবল রাইট, যেটা সুপ্রিম কোর্ট আবার মনে করালো। হাইকোর্ট ছবার থাপ্পড় মেরেছে, শোনেনি এই মহিলা, শোনেনি। সুপ্রিম কোর্টে দিনের পর দিন মামলাটাকে ঝুলিয়ে রেখেছে, যায় না, রিভিউ চায়। এবারও তো রিভিউ হয়তো চাবে, কারণ ওর তো জনগণের ট্যাক্সের টাকা। কর্মচারীরা লড়ছে নিজেদের পেটের গামছা বেঁধে, বউয়ের সোনার গয়না বন্ধক রেখে নিঃস্ব হয়ে। পেনশনাররা জীবনের শেষ লগ্নে ওই সামান্য টাকা দিয়ে, যারা ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধির এই যুগে ওষুধের দামটা তোলে, তারা তারা লড়ছে তাদের ওই যৎসামান্য টাকার থেকে দান চাঁদা দিয়ে। কারিগরি টাকায় ওয়ার্ল্ড ফেমাস সমস্ত সিব্বল, মুনি সবাইকে নিয়ে যখন দিল্লিতে এই মহাভোজ অনুষ্ঠান হয়, মহাভোজ মানে এই মামলা, মামলা মানে তো মহাভোজ,
কোটি কোটি টাকা ইয়ে হয়। আমি হিসাব দেখছিলাম যে কয়েক কোটি টাকা চলে গেছে শুধু জলের মতন এই মামলা লড়তে, বেফালতু বেফালতু, শুধু নিজের জেদকে স্ট্যান্ড করতে। আজকে অবস্থা এমন জায়গায় যে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে, অথচ তুমি চিন্তা করে দেখো রাজ্য সরকার ডিএ অনুদান মানে আহ, মানে সরকারের ইচ্ছার উপরে দাঁড়িয়ে থাকে, এটা কোনো রাইট নয়, এটা কিন্তু রাজ্য সরকার মানে না, মুখে বলে মানে না। কেন মানে না? রাজ্যের একই কর্মচারী যারা অন্য রাজ্যে কাজ করে, দিল্লির বঙ্গভবনে যারা কাজ করছে, তারা কেন্দ্রীয় হারে ডিএ পায়। এ রাজ্যে পলিসি মেকার যারা, অর্থাৎ আমলারা, সব কেন্দ্রীয় হারে ডিএ পায়। শুধু তাই নয়, তুমি জানো যে এই সরকার গত 15/12/2021 ডিসেম্বর মাস, 2021 সদ্য লকডাউন শেষ হয়েছে, হঠাৎ করে একটা গেজেট নোটিফিকেশন দিলেন, দিয়ে নিজেদের আমলাদের মাসে চা খরচা বাবদ, এন্টারটেনমেন্ট বাবদ প্রদেয় টাকা 34,000 করে দিলেন, যেখানে কেন্দ্র সরকার তার আমলাদের দেয় মাত্র 10,000 টাকা। কতটা ঘুষ দিতে পারে আমলাদের যারা হামলা করে, আমলা যারা বিরোধীদের করে হামলা, এদেরকে ঘুষ দিয়ে রাখার কোন লেভেলের প্রচেষ্টা? প্রশ্নটা হলো, এই যে বকেয়া না দেওয়া, এটা বকলমে তো মানুষের মৌলিক অধিকারটাকে খর্ব করা। ধরো ওই চাকরিজীবী যারা মধ্যবিত্ত, যাদের বেতনের টাকায় তাদের সংসার চলে, সেই টাকাটা সোসাইটিতে রোল হয়। একটা মানুষের বেতন বৃদ্ধি পাওয়া মানে তিনি বড়লোক হলেন, আমি অর্থনীতির ভাষায় তা বলে না, তিনি টাকাটা খরচা করলে বাজার অর্থনীতিতে ভালো হয়, কারণ টাকাটা রোল হয়। আজকে ডিএহীন পশ্চিমবঙ্গ চাকুরির বাজারটায়, সরকারি সেক্টরটায় বাজার, তার উপরে ডিপেন্ড করে থাকা একটা বড় অংশের বাজারও তো ডিএহীন, তাই না? কেন্দ্র সরকার চচ্চর করে ডিএ বাড়িয়ে যাচ্ছে, ডিফারেন্স এমন জায়গায় যে অষ্ট পে কমিশন ওদের ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, আজকে একটা সরকার শুধু ডোল সর্বস্ব রাজনীতিটা করে গেল। ডোল ডোল আমি দান খয়রাতি, ডোল, আবারও বলছি, ডোল বা অনুদান, এটার সাথে সামাজিক প্রকল্পের কিন্তু মিল নেই। এই যে ধরুন কন্যাশ্রী, নো ডাউট একটা সামাজিক প্রকল্প। সবুজ সাথী, বুদ্ধবাবুর একটা সময় সবুজ সাথী, সবুজ সাথী নাম দিয়ে নয়, সাইকেল ছাত্রছাত্রীদের দেওয়ার প্রকল্পটা শুরু করেছিলেন, নো ডাউট মমতা ব্যানার্জি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, ভালো উদ্যোগ। এগুলো সামাজিক প্রকল্প, উইকার সেকশন, প্রান্তিক মানুষদের দেওয়ার ক্ষেত্রে একটা সরকারের জনকল্যাণমূলক মুখটাই উঠে আসে। কিন্তু আপনি বলুন, লক্ষ্মী ভান্ডার সমাজের সবার জন্য কি প্রযোজ্য? এই যে আজকে 2.42 কোটি উপভোক্তা লক্ষ্মী ভান্ডারে, তার মধ্যে এমন মহিলাও লক্ষ্মী ভান্ডার পায় আমি চিনি, যার একটা লিপস্টিকের দাম 1500 টাকার বেশি, সে হাত পাতবে 1500 টাকায়। আজকে এই যে লাস্ট মানে 1500-1700 টাকা, 500 টাকা বৃদ্ধিতে যে মোট 42,500 কোটি টাকা ব্যয় হবে, এই টাকাটার সোর্স কোথায়? শুধু মদ বিক্রি করে? শুধু মদ বিক্রি করে একটি সরকার চলতে পারে? রোডের ট্যাক্স ডবল করে দিয়ে চলতে পারে? একটা সরকার তার বাজেটে প্রভিশনে জনকল্যাণমূলক কোনো যে একটা প্রভিশন রেখেছে না? এসটি এসসি ওবিসি উন্নয়নের টাকা বাড়িয়েছে, বরাদ্দ পানীয় জল নিকাশি নগরায়নের টাকা বাড়ায়নি, চাকরির কোনো তথ্য নেই। লাস্ট ধার 8.1 লক্ষ কোটি টাকা ধারের পরিমাণ হবে। ধার ধার করে ঘি খাচ্ছে মমতা ব্যানার্জি, বুঝতে হবে। ঠিক আছে, কর্মসংস্থান বৃদ্ধির একটা উপায় দেখায়নি। ক্ষেত মজুরদের বছরে 4,000 টাকা, পরিযায়ীদের সম্পর্কে যে পরিযায়ীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল 5,000 টাকা করে দেবে, ওই সেই বাজেটে আছে? আপনারা চলে আসুন বাংলায়, 5,000 টাকা করে দেব। ওনার ডাক শুনে তো বহু লোক চাকরি বাকরি ছেড়ে চলে এসেছিল, হয়তো এসে অক্কা, এখন না খেয়ে মরার জোগাড়। অর্থাৎ একটা সরকার পুরো রাজনীতিটাকে এমন অনুদান নির্ভর করে দিয়েছে যে তার ফলে
অর্থনীতির সর্বনাশ হয়েছে, শিল্পায়নের সর্বনাশ হয়েছে, উন্নয়ন যেটা বেসিক নিডস সোসাইটির পরিকাঠামো সেটা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। আজকে উনি বলছেন যে আহ, মাধ্যমিক পাস 21 থেকে 41 বছর বয়সীদের তিনি 1500 টাকা করে বেকার ভাতা দিবেন। আচ্ছা, এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকের খবর কি? 42 লক্ষ লোকের নাম আছে, অথচ উনি যে 500 কোটি টাকা দিয়েছেন সেটা মাত্র 27 লক্ষ লোককে পাওয়া যাবে। সেই 27 লক্ষ লোক কারা? এরা তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করার জন্য তৈরি হওয়া সেই বখাটেরা হবে যারা নম মাধ্যমিকটা পাশ করে 1500 টাকা ভাতার নাম করে তৃণমূলের সৈনিক হয়ে কাজ করবে, ভোট লুট করবে, ধমকাবে, চমকাবে, এলাকায় দাদাগিরি করবে। 1500 টাকায় তোর সিগারেট খরচাও হবে না। এলাকায় গিয়ে কারো বাড়ি বানাচ্ছে, কাকু, জেঠু, মামা, চাঁদা দাও। ঠিক আছে? এই যে পুরো প্রক্রিয়াটায় জলের মতো পরিষ্কার যে তিনি যে তার ক্যাডার, জনগণের ট্যাক্সের টাকায় ক্যাডার পোষার জন্য একটা সেক্টর খুলে নিল, সেটা কিন্তু এখানটা আর গোপন রইল না। ফলে আমরা আবারও বলছি, একটা সেক্টরে পুরো সরকার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কর্ম মানে কাজের প্লেস, শিল্পায়ন কিচ্ছুটি করলেন না। শুধু জনগণের কাছে কাঁচা ঘুষ তুলে দিয়ে বললেন নাও ভোট দাও। তাই করলেন এই বাজেট। বাজেটের চাইতে বেশি এনালিসিস নেই। আপনি জনমোহিনী ভোট মোহিনী করবেন, তাহলে জন অকল্যাণমূলক তো হবেই, দুটো তো একসাথে থাকতে পারে না। ফলে তাই হয়েছে, ভোট ভোট কল্যাণমূলক করতে গিয়ে একদম জনগণের ঘটি উল্টে দিয়েছে। দেখুন কি হয়। এই এই প্রবাহিত অর্থনীতি যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন, তিনি থাকবেন না। কিন্তু এই অর্থনীতি আমাদের কোন অতলে নিয়ে যাবে যে নতুন সরকার হাবুডুবু খাবে, আর অর্থনীতিটা দাঁড়াবে গিয়ে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতন কেনজিয়ান মডেল অফ ইকোনমি। অর্থাৎ যে মডেলে তোমার হাতে দুটো টাকা দিয়ে দেওয়া হলো, তুমি বাঁচলেও না, মরলেও না ওই টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে একটা মানুষ আত্মহত্যাও করতে পারে না, বেঁচেও থাকতে পারে না। দ্বিতীয় দ্বিতীয় আমরা একটা সময় আমি শিক্ষকতার চাকরি পেয়েছিলাম 1 পয়সা ঘুষ না দিয়ে, বিগত সরকারের সময়। আজকে আমি একটা গুড লিভিং স্ট্যান্ডার্ড পেয়েছিলাম, আর্থিক দিক দিয়ে স্বাবলম্বিতা পেয়ে আমার ভাইদের পড়াশোনা করিয়েছি, তারা একটা জেনারেশন তৈরি করেছে। আমাদের এই জেনারেশনটা আপলিফ্ট হয়েছে সোসাইটিতে। আর আজকে দেখছি বেকার ছেলে মেয়েদের হাতে থাকা একটা সাইকেল, একটা ট্যাব তুলে দিয়ে তারা এক রাজ্যের শাসক দল রাজধর্ম পালন ভুলে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে তার কোনো সামগ্রিক ডেভেলপমেন্ট হচ্ছে না। তার ডেভেলপমেন্টের জন্য দরকার ছিল ইন্ডাস্ট্রি, তার একটা ফুল টাইম চাকরি, যাতে সে ও তার পরিবার এবং তার পরবর্তী প্রজন্ম বাঁচতে পারে। এই ব্যবস্থা যেটা মমতা ব্যানার্জি চালু করলেন, এই ব্যবস্থা তাই তাই মধুসূদন হয়ে যাবে রাজ্যের অর্থনীতির এবং সামাজিক এবং রাজনীতির মিলিয়ে নেবেন। এই যেই জায়গা শুরু করলো সেই জায়গা আর যাই হোক, এটাকে আপনি বাজেট বলবেন না, এটা ঘুষ দিয়ে ভোট কেনার একটা আলোচনার সভা, যেটা তিনি গতকাল করলেন বিধানসভায় দাঁড়িয়ে।